খোলা জানালা, মৃদুমন্দ বাতাস, আকাশে মস্ত বড় চাঁদ আর বিন্দু বিন্দু তারার মেলা। খোলা জানালার গ্রিলে হাত দিয়ে একদৃষ্টিতে আকাশ দেখছে সিনথিয়া। দমকা হাওয়ায় খোলা চুল উড়ছে। মনের আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। কেন এত অশান্ত লাগে আজকাল? রাফির সাথে প্রেমটা হয়েছিল অনেকটা রাফির জোড়াজুড়িতে। একসময় কথা বলতেও ভালো লাগত, স্বপ্নও দেখত, বিয়ের ইচ্ছেও ছিল। যেদিন রাফি অন্যত্র বিয়ে করছিল তার ভীষণ কষ্ট লেগেছিল। তাহলে আজ হঠাৎ মনটা কি করে পরিবর্তন হলো? ভগ্ন হৃদয়ের শূন্যস্থান জুড়ে হঠাৎ কেউ দখল করে বসেছে। সিনথিয়া মনে মনে ভাবে, সে কি তাহলে রাফিকে ভালোইবাসেনি কোনোদিন? ওটা কি শুধু অভ্যাস ছিল? অভ্যাসই যদি হয় তাহলে কেন ওইদিন এত কষ্ট কেন লাগলো তার? কেন হাসপাতালে ভর্তি হতে হলো? আর এখনই বা অন্যরকম অনুভূতি কাজ করছে কেন? নিজের প্রশ্নের উত্তরগুলো নিজের কাছেই নেই। তাহলে কি ভালোবাসা রং বদলায়? নাকি ক্ষণিকের প্রেমকে ভালোবাসা ভেবে ভুল করে মানুষ? সিনথিয়া অনুভব করে আজকাল একটা মানুষের মুখ না দেখলে বড্ড অশান্ত লাগলে। সব শূন্য লাগে। তার বলা কথাগুলো কানে বাজতে থাকে। তার অনুপস্থিতিতে তার কথাগুলোই বারবার মাথায় ঘুরপাক খায়। না দেখতে পেলে নিজের চোখ দুটো ওই মানুষটাকে খুঁজে বেড়ায়। নিজের ভেতরটা পুড়ে পুড়ে ওঠে। কিন্তু কেন? এটা কি সত্যিই ভালোবাসা? ভালোবাসা আসলে কি? ভালোবাসা মানে ভালো রাখা। ভালোবাসা মানে যদি ভালো রাখাই হয় তাহলে সে সত্যিই এইবার ভালোবেসেছে। ওই আপদমস্তক বিশালাকৃতি চকচকে শরীরের আড়ালে যে আগুনের লাভার মতো যন্ত্রণা ইরফাত বয়ে বেড়ায়, তা জানার পর সিনথিয়ার প্রথমবারের মতো প্রথম কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল। মনে হয়েছিল আগুনে দগ্ধ হওয়া জায়গাটুকুতে বরফসিক্ত জলের মতো ভিজিয়ে দিতে। বারবার মনে হচ্ছে ওই লৌহকঠিন মানুষটার সকল যন্ত্রণা একবার আলিঙ্গনে শুষে নেওয়া যেত। তাহলে একবার আলিঙ্গনে সমস্ত যন্ত্রণা স্বচ্ছ জলের ন্যায় শুষে নিত সিনথিয়া। একটা মানুষ বিপরীত মানুষটার ব্যক্তিত্বের প্রতি ফুরবল হতেই পারে। ইরফাদের ব্যক্তিত্ব তার চোখ এড়ায়নি। তবে এত বড় পরিমাপের মানুষকে নিয়ে এর বাইরে কল্পনা তার আসেনি। কারণ তেলে জলে তো মিশ খায় না। কিন্তু গাড়িতে পাওয়া ডায়েরিটা ভুল করে পড়ে ফেলেছে সে, আর এখন তার পুরো দুনিয়া এলোমেলো লাগছে। ওই রকম একটা স্ট্রং পার্সোনালিটি, মানুষ। ভেতর থেকে এমন ভাঙচুরা তাকে দেখে আন্দাজও করা যায় না। যেন এক স্বাভাবিক মুখের আড়ালে পুরো জগতটাই অন্ধকার হয়ে আছে। জানার পর থেকে মনটা বেকুল হয়ে আছে। ইচ্ছে হচ্ছে যদি আলো নিয়ে তার দরজায় দাঁড়ানো যেত। এই প্রথমবারের মতো তার ভীষণ নির্লজ্জ হতে ইচ্ছে করছে সিনথিয়ার। খুব ইচ্ছে করছে ওই ভাঙাচোরা বেকুল হৃদয়ে মাথা রেখে বলতে, আমি ভালোবাসি। কেউ না থাকুক আমি আছি। পুরো পৃথিবীকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে ভালোবাসা সুন্দর, তবে মানুষটি যদি সঠিক হয়। ভাঙাচোরা হৃদয়ের গল্পটি শুনলে প্রতিটা মেয়েই একবার আফসোস করবে। আফসোস করে বলবে, ইসস, কেন আমায় ভালোবাসলে না? কেন? আফসোসে আফসোসে পুরো দুনিয়া কেঁপে উঠছে সিনথিয়ার। ওই ব্যথাতুর হৃদয়ের সকল ব্যথা মুছে দিতে ইচ্ছে করছে। কিন্তু মানুষটা তো ফিরেও তাকায় না। এই অধিকার কি কোনো দিন সে পাবে? যদি একবার সে অধিকার সে পেত তাহলে একবার দুনিয়া ভুলিয়ে দিত সে। ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ে সিনথিয়া। ইসস, আফসোস নিয়ে যেন তার দুনিয়া ছাড়তে না হয়। ইভা গম্ভীর হয়ে বসে আছে বিছানার উপর। ডায়েরিটা ছোট্ট শিশুর মতো বুকের মধ্যে ধরে রেখেছে সে। ক্ষণে ক্ষণে বুকের মধ্যে চেপে ধরছে সে। এত এত ভাঙা হৃদয়ের গল্পের জন্ম কেন এই বাড়ির মানুষকে ঘিরেই? কেন হৃদয় ভাঙার যন্ত্রণা এত জ্বালায় কেন?
কেন মানুষ রাতের আধারে জ্বলে পুড়ে মরে? সে তো জানত ইরফাদ সব ভুলে গেছে, কিন্তু সে দগ্ধ ঘায়ের জ্বালা যে এখনো তাকে পোড়ায়। তাকে দেখে তো আজও করা যায় না। শখের দোলনায় বসে আজকাল আর সুখ লাগে না। শখের আর সুখের সবকিছুই এখন কর্পূরের ন্যায় উবে গেছে। দুচোখে শূন্যতা ছাড়া রিমা আর কিছুই দেখতে পায় না। নিজের মধ্যে আরেকটা জীবন নিয়ে শুধু তরপাতে থাকে সে। দিন যায় না, রাত শেষ হয় না। এই যদি হয় ভালোবাসা বিশ্বাসের পরিণাম। কেউ ভালো না বাসুক, রং আর রং চিনি আর লবণের মতো, দুটোকে গুলিয়ে ফেললেই হয় ভুল। এক রঙে হয় জীবন রঙিন, আর এক রং এ হারিয়ে যায় জীবনের রং। তাই রং আর রঙের পার্থক্য আগে বুঝে তবেই জীবন চালনা করা উচিত। জীবনের রং খুঁজতে গিয়ে রং পথ ধরে হেঁটে জীবনের রং গলা টিপে মেরে ফেলার আগে হাজারবার ভাবা উচিত। রংকে রং ভেবে ভুল করা মানে নিজের জীবন নিজের হাতে নষ্ট করা। তাই রঙের খোঁজে গিয়ে রং পথটা বেছে নিতে নেই। তিথি বিকেল থেকে শুয়ে আছে। কিছুই ভাল লাগছে না তার। শুয়ে শুয়ে কল্পনার জগতে বিচরণ করছে সে। কেন যেন ঘোর কাটছে না তার। জীবনের সব টানাপোড়েনের মধ্যে শুধু পাগলামি দুষ্টামি করে নিজের ভেতরে দগ্ধ ঘা শুধু লুকিয়ে রেখেছে। সেই ঘাতে যখন কেউ হাত বুলিয়ে দিচ্ছে সে আর মুখ ফিরিয়ে নিতে পারছে না। ভালোবাসাহীন জীবন কি বাঁচে? সবার অতৃপ্ত হৃদয়ই ভালোবাসা খোঁজে, ভালোবাসা চায়। তার ভীষণ ভালোবাসা পাওয়ার লোভ হচ্ছে। ভাবনার মধ্যে মৃদু কেঁপে ওঠে সে। ফোনে শব্দ হয়ে গেল টুং করে। সে ফোন হাতে নেয়। মোবাইলের স্ক্রিনে লেখা টুকি। শব্দটা শুনে আলতো ছড়িয়ে দেয় পাতার মতো ওষ্ঠদয়। তারপর আরেকটা শব্দ হয়। শব্দটা যেন হৃদয়ের মধ্যে ঘণ্টার মতো বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে চেক করে তিথি। সেখানে লেখা মিয়াও। তিথির মনটা শুভ্র বকুলের মতো ভিতর থেকে ফুরফুরে হয়ে অদৃশ্য ঘ্রাণ ছড়ায়, আর তা কেবল সেই অনুভব করতে পারে। এভাবেও কেউ জায়গা করে নিতে পারে। এভাবেও মন গলানো যায়। তিথি চুপ করে ভাবে। তিথি উত্তরে লিখে, আমি আপনার সাথে দেখা করতে চাই। তাই কখন, কবে, কোথায়? লোকেশন জানিয়ে দিব। খোলা চুলগুলো হাতখোপা করে নেয় সিনথিয়া। জীবন মনে হয় আফসোস এর খেলা। আফসোস আর দীর্ঘশ্বাসে কতকাল যে চার দেয়াল ভরে উঠবে সে নিজেও জানে না। অন্ধকার আজকাল ভীষণ ভাল লাগে। মনে হয় অন্ধকারে অনুভব করতে সুবিধা হয়, কল্পনার জগতে সহজে বিচরণ করা যায়। ভেজিয়ে রাখা দরজায় শব্দ হয়। সিনথিয়া জানালার গ্রিলে হাত রেখে মুখটা ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। তার বাবার গলা। সিনথিয়া। সিনথিয়া এগিয়ে আসে। জিজ্ঞাসা সূচক গলায় বলে, এই তো বাবা। থানা থেকে কল এসেছে। লাইনে জাবির স্যার। সিনথিয়ার কপালে কিঞ্চিৎ ভাঁজ পড়ে। আবার থানা থেকে কল। আর জাবির স্যার তাকে কি বলবে? আবার কোন দুঃসংবাদ না শুনতে হয়। সে হাত বাড়িয়ে ফোনটা নেয়। কানে ঠেকিয়ে ধরে মুঠোফোন। ঝোড়ো হাওয়ায় মতো উড়ে আসে বরফ সিক্ত গলা। কেমন আছো? সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। সিনথিয়ার বাবা গলা উঁচিয়ে বলে, সিনথির আম্মা। লাইট ধরো তো। ওপাশ থেকে কোনো সারা শব্দ আসে না। সিনথিয়ার বাবা বলে, কই গেছো? সিনথিয়ার মায়ের গলা শোনা যায়। টেবিলের উপর লাইট আছে। আমি ওয়াশরুমে। সিনথিয়ার বাবা রুম থেকে বের হয়। ওইদিকের সিনথিয়া অকল্পনীয় অভাবনীয় প্রিয় মানুষটির বরফ সিক্ত হিম শীতল গলা শুনে নিজেই বরফের মতো জমে যায়। এই মুহূর্তে ইরফাদ তাকে কল দিবে সে তো দুঃস্বপ্নেও ভাবেনি। ভাবনার জালে ডুব দিয়ে ইরফাদের কথার উত্তর দিতে ভুলে যায় সে। ওপাশ থেকে আবারও সেই গলা। শুনতে পাচ্ছ? সিনথি।
বুঝে আসা গলা থেকে সিনথিয়া ঠেলে কথা বের করে। হুম। কেমন আছো? ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। সিনথিয়া চুপ করে থাকে। এরপর কি বলবে? গলার স্বর শুনেই শরীর অসাড় হয়ে আসছে। পা ভেঙ্গে আসছে। মানুষটার গলা আর কখনো শোনা যাবে ভুল করেও ভাবেনি। কিন্তু কি কারণে তাকে কল করল ইরফাদ? ওপাশ থেকে সেই মানুষটি বলে, তোমার ফোন এখনো অন করনি। এই কথায় হালকা কেঁপে ওঠে সিনথিয়া। ইরফাদ তার নাম্বার রেখেছে। তাকে মনে রেখেছে। তার ফোন নাম্বারে ডায়েল করেছে। যখন পায়নি তখন তার বাবাকে ফোন করেছে। জাবিরকে দিয়ে কল করিয়েছে। এত কিছু তার জন্য। ভাবতেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে তার। সে ধীর গলায় বলে, ফোন কিনতে হবে। তার জন্যে আমার কিছুদিন সময় দরকার। কিন্তু এখন তোমার সাথে কানেক্টেড থাকা প্রয়োজন। আই নিড ইউর হেল্প। সিনথিয়া মনে মনে ভাবে, কি হেল্প? এই জন্যে এসপি তাকে কল দিয়েছে। আর সে কি ক্যারেট না ক্যারেট কি ভেবে নিল। সিনথিয়া বলে, কি হেল্প? পরে বলবো। তবে প্রাইভেসি মেইনটেইন করতে হবে। তার জন্যে তোমার আলাদা সিম কার্ড দরকার। সো যাওয়ার পথে ফোন আর সিম কার্ড তোমাকে দিয়ে যাব। তুমি নিচে এসে নিয়ে যেও। আরে না না, কি বলছেন? আমি কাল না হয় বাবাকে বলবো ফোন কিনে দিতে। হয়তো কয়েকটা দিন সময় লাগবে। ইটস ভেরি আর্জেন্ট। একটা দিন যাওয়া মানে একদিন পিছিয়ে যাওয়া। আমি তোমাকে সিম কার্ড দিচ্ছি, এটা কেউ না যেন জানে। ওকে। হুম। সিনথিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো খুলে দেয়। সাজগোজ কোনো দিনও তার পছন্দ না। নিজেকে সাদামাটা রাখাই তার পছন্দ। সেদিনের গারদে আসা পার্সেলে থাকা কুর্তিটা পরে সিনথিয়া। এর মধ্যে সিনথিয়ার বাবা আসে। কথা হয়েছে? হুম বাবা। কি বলল? এই যে কেসের বিষয়েই কথা। ফোনটা রেখে যাও। আরেকবার কল দিতে পারে। সিনথিয়ার বাবা চলে যায়। সিনথিয়া ফোনটা হাতে নেয়। আরেকটা কল করে সেই আগের নম্বরে। কিন্তু কল যায় না। তাহলে সে কি করে জানবে ইরফাদ কখন আসবে? সে কি বাসায় আসবে? বাসায় এসে ফোন দিলে তো সবাই জানবে। ঠিক ওই মুহূর্তে ফোনটা আবার বেজে ওঠে। সিনথিয়া ফোন তোলে। আমি একটা কাজে আটকে গেছি। ফ্রি হতে অনেক রাত হবে। আমি যেতে না পারলে শোরুম থেকে পার্সেল পাঠিয়ে দিব। সিনথিয়ার ভেতরে মনের সাথে কথা চলে। পার্সেল পাঠাবে মানে? ইরফাদ আসবে না? সে তো ভাবল ইরফাদ আসবে। কত কি ভেবে বসে আছে সে। এখন কি লজ্জা শরম ভুলে বলা যাবে আপনিই আসুন? সিনথিয়া চুপ করে বসে থাকে। ওপাশ থেকে বলে, শুনতে পাচ্ছ? হুম। কিন্তু? কিন্তু কি? আপনি আসলে হয় না। মানে? আপনি তো বললেন বিষয়টা কাউকে না জানাতে, পার্সেল আসলে আম্মু আব্বু বুঝবে, দেরি হলে হোক। কষ্ট করে যদি আপনি। আমি গেলে কিভাবে নিবে? জানালা দিয়ে ব্যাগ ফেলবো অথবা বাইরে আসব। কেউ দেখবে না। পুরো দুনিয়া ওলট পালট করে দিয়ে আমি আসতে পারবো। আমার তো মনে হয় এটাই ভালোবাসা। ভালোবাসলে মানুষ নির্লজ্জ হয়। ভয় ডর ভুলে যায়। এর আগে কখনো এত সাহস আসেনি। তবে সে আজ সাহস পাচ্ছে। আপনাকে এক পলক দেখার লোভ। আমাকে হিতাহিত জ্ঞান ভুলিয়ে দিচ্ছে এসপি সাহেব। মনের কথাগুলো মনের গহীনে রেখে সিনথিয়া মুখে বলে, চেষ্টা করব। সবাই ঘুমিয়ে যাক তখন আসুন। তাহলে কাল সকালে দেই। না না, আজই। ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। সিনথিয়ার ফোন কেঁপে ওঠে। এসেছেন? হুম। আমি নিচে আসব। চলে আসো।
সিনথিয়া নিজের ঘরে ফোনটা রাখে। বাইরে থেকে লক করে নিজের রুম। তারপর অন্ধকার ডাইনিং ড্রয়িং পা টিপে টিপে বের হয়। বাইরে থেকে দরজা লক করে। তারপর খালি পায়ে শব্দ না করে নিচে নামে। বাইরে উকি দেয়। আবছা আলোতে একটু দূরে কালো মতন একটি গাড়ি দেখতে পায়। সিনথিয়া পাখির মতো যেন উড়ে যেতে চায় সেখানে। দৌড়ের তালে পায়ের নিচের পাথরগুলো পায়ের তলায় যেন ঢুকে ঢুকে পড়ছে। দৌড়ে গিয়ে ইরফাদের পাশের দরজার পাশে দাঁড়ায়। ইরফাদ সাইড দরজা খুলে দেয়। হাত দিয়ে ইশারায় বলে, রিল্যাক্স। সিনথিয়া থামে। ইরফাদ পার্সেলটি হাত বাড়িয়ে সিনথিয়ার দিকে দেয়। সিনথিয়া দরজা খুলে সোজা সিটের সামনের দিকে খালি জায়গায় হাঁটু ভাঁজ করে মাথা ঢেকে বসে। ইরফাদ বিষয়টা বুঝতে না পেরে বলে, কি হলো? সিনথিয়া ফিসফিসিয়ে বলে, সেকেন্ড ফ্লোরের চাঁচু ব্যালকনিতে আসছে। আমার দৌড়ের শব্দ পেয়েছে মনে হয়। ইরফাদ উকি দিয়ে দেখে একটা মাঝবয়সী লোক বেলকুনিতে এসেছে। ইরফাদ গাড়ি পেছনে দিকে পিছিয়ে নেয়। তারপর বলে, প্রবলেম হবে। মনে হয় দেখেনি। ফিরবে কি করে জানি না। ইরফাদ খেয়াল করে লোকটি নিচে নেমে এসেছে। ইরফাদ গাড়ি ঘুরায়। তারপর মোড় ঘুরে সোজা রাস্তায় চলে যায়। তারপর ইরফাদ বলে, উঠে বসো। সিনথিয়া উঠে বসে। গাড়ির ভেতরে অন্ধকার। আশেপাশের আলো পড়ে মাঝে মাঝে। সিনথিয়া বলে, 10টা মিনিট ঘুরে আসা যাবে। মানে 10 মিনিটে চাঁচু শুয়ে পড়বে হয়তো। তারপর ফিরলে রিস্ক ফ্রি। ইরফাদ মাথা নাড়ায়। ধীর গতিতে গাড়ি চালায়। নামিয়ে দেয় জানালার সাইড গ্লাস। বাতাসে সিনথিয়ার চুলগুলো উড়তে থাকে। দমকা হাওয়ায় এলোমেলো হতে থাকে। সিনথিয়া চুলগুলো হাতখোপা করে নেয়। তারপর সিটে এলে দেয় মাথা। চোখ দুটো বন্ধ করে। গাড়ি ছুটতে থাকে সোজা রাস্তা ধরে। মিনিট 10 পর ইরফাদ পাশ ফেরে। দুটো বন্ধ চোখ, চুলের খোপা বাঁধন মুক্ত হয়ে উঠছে। সিনথিয়া ভেঙেচুরে বসে আছে। তবে কি সিনথিয়া ঘুম? ইরফাদ গাড়ি থামায়। তড়িঘড়ি করে ডাকে, সিনথিয়া, এই মেয়ে, এই। সিনথিয়া যেন ঘুমে তলিয়ে গেছে। কোনো শব্দ তার কানে যাচ্ছে না। ইরফাদ চিন্তায় পড়ে যায়। এখন যদি ঘুমায় আর বাসায় না ফিরতে পারে ঝামেলা হয়ে যাবে। যেহেতু না বলে নিচে এসেছিল। যখন দেখবে মেয়েটি নেই, তখনই খোঁজাখুঁজি শুরু হবে। কেবলমাত্র এক ঝামেলা থেকে বেরিয়েছে, তার উপর আরেক ঝামেলা হবে এখন। ইরফাদ আরেকবার ডাকে, এই মেয়ে। সিনথিয়ার কোনো নড়চড় নেই। সে ঘুম তো ঘুম। ইরফাদ বোতল থেকে পানি নিয়ে পানির ছিট দেয় সিনথিয়ার চোখ মুখে। ঘুম তো ভাঙেই না। উল্টো গুটিসুটি মেরে ওইটুকু জায়গার মধ্যে শুয়ে পড়ে সিনথিয়া। ইরফাদ সিনথিয়াকে জায়গা দিয়ে সরে বসে। স্টিয়ারিং এর গোল চাক্কায় হাত মুষ্টি করে মৃদু আঘাত করে। মনে মনে বলে, ধুরর। সিনথিয়া মুখ লুকিয়ে ঠোঁট টিপে হাসে। সুযোগ যখন সিনথিয়া পেয়েছে, এই সুযোগ তো সিনথিয়া ছাড়বে না। দোতলার চাঁচুর জানালায় তো সেই ঢিল ছুঁড়ে এসেছে। যাতে সুযোগটা কাজে লাগে। এই ঘুম তার এখন কিছুতেই ছাড়বে না। ঘুম ছাড়বে সেই 5টায়। এসপি সাহেব, আপনি গাড়ি চালান। এই ঘুম ভাঙার ঘুম না। আপনি না পারবেন জাগাতে আর না পারবেন ছুঁড়ে ফেলে দিতে। ছাইরঙা আকাশের বুকে বিন্দু বিন্দু তারা জোনাকির মতো জ্বলছে। রাস্তায় একটু পরপর গাড়ির দেখা মেলে। ইরফাদের গাড়ির পুরো সিট জুড়ে সিনথিয়ার ভাঁজ করা শরীর। এক কোণে বসে শান্ত চোখে স্টিয়ারিং ঘুরাচ্ছে ইরফাদ। সিনথিয়ার মাথা ভর্তি ঘন লম্বা চুল সিটের নিচ পর্যন্ত ছুঁয়েছে। ক্ষণে ক্ষণে আসা দমকা হাওয়া সিনথিয়ার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে।
চোখে মুখে ভীষণ জ্বালা ধরাচ্ছে, নাক মুখে কুটকুট করে কামড়াচ্ছে, তবে হাত তুললেই যে সে ধরা পড়ে যাবে, তাই সবটা সয় নিচ্ছে। রাফি কথা মনে পড়ে, কিন্তু তার জন্যে আর হৃদয় পড়ে না, আর দুঃখ হয় না। সে তো পর হয়েছে সেদিনই, তবে তার গুম হওয়া রহস্য ভেদ করতে ইচ্ছে করে। কোথায় গেল সে, কেন গেল? অনিমার সাথে আর যোগাযোগ হয়নি। তৃতীয় পক্ষ বন্ধুত্বের মধ্যে কেমন চিড় ধরাতে পারে নিজের জীবন দিয়েই প্রমাণিত। বন্ধু বলতে কিচ্ছু হয় না, সে কেবল সময়ের অভ্যাস। যে বন্ধু বিপদে বিপক্ষে দাঁড়ায় সে আবার কিসের বন্ধু? তবুও মন কাঁদে ওই সকল মানুষের জন্যেই। রাফির প্রতি সকল দুর্বলতা কেবল ঘৃণায় বদলে গেছে। মনের সবটুকু জায়গা দখলদার এখন ইরফাদ। কে বলে ভালোবাসা রং বদলায় না? ভালোবাসার রং বদলায়। ভুল মানুষের প্রতি সৃষ্ট মায়া অবশ্যই কেটে যায় যদি পরবর্তী মানুষটা মানুষ হয়। গাড়ির সিটে শুয়ে এসব ভেবে যাচ্ছে সিনথিয়া। পাশের মানুষটা নিস্তব্ধ নীরব মনে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে গুনগুনিয়ে কিছু বলছে। অনেকটা পথ পেরিয়ে এক শুনশান নীরব রাস্তা। চাঁদের জ্যোৎস্নাই যে এ পথের একমাত্র আলো। ইরফাদ হঠাৎই গলা ছেড়ে গায়, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। গলার স্বরে যেন মায়া ঢেলে দেওয়া। কচ্ছপের মতো শক্ত খোলসের আড়ালের নরম মনের মানুষটা যেন এইবার বেরিয়ে এসেছে। সিনথিয়া চোখ বন্ধ করে অনুভব করে ইরফাদের এই ঘোর লাগানো গলা তার মন শান্ত করে দিচ্ছে। নদীর কলকল পানির শব্দ, ঘন অন্ধকার রাতের বৃষ্টির ঝুমঝুম শব্দ, ঝর্ণার পানির ঝমঝম করা শব্দ মন যেমন বরফ শীতল শান্ত করে দেয়। ইরফাদের গলা তার হৃদয় শীতল শান্ত নীরব করে দিচ্ছে। মনে হচ্ছে সে কল্পনার কোনো জগতে বিচরণ করছে। একটা ঝুম বৃষ্টির রাত, দু হাত পাখির ডানার মতো ছড়িয়ে আকাশ পানে তাকিয়ে বৃষ্টিকে স্পর্শ করছে সে। পেছনে থেকে সেই মোহনীয় গলা, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। গাড়ি থেমে যায়। সিনথিয়ার স্বপ্নের ঘরে দরজা বন্ধ হয়। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে হলোটা কি, কিন্তু খোলা নয়নে পিটপিট করে তাকানো তার বারণ। সিনথিয়া চোখ টিপে দু চোখের পাতা খোলে সামান্য। আধখোলা চোখে দেখতে পায় স্টিয়ারিং আকরে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে লৌহকঠিন সেই মানব। কিন্তু হঠাৎ কি হলো তার? এই মুহূর্তে প্রশ্ন করা তার বারণ। তাই চুপচাপ দেখা আর অনুভব করা ছাড়া তার কি করার আছে। সিনথিয়া হালকা করে চোখ খুলে রাখে। ইরফাদ মাথা তুলে বসে সিটে এলিয়ে দেয় নিজেকে। বলিষ্ঠ হাতের আঙ্গুলি চালিয়ে নিজের চুলগুলো মুঠি করে টানে। ওষ্ঠধর গোল করে শ্বাস ছাড়ে বারবার। চোখে না দেখতে পেলেও সিনথিয়া বেশ অনুভব করে শক্ত নারকেলের খোসার মতো শক্ত মনের আড়ালে যে শুভ্র কোমল মনটা আছে তা বড় অশান্ত। ইরফাদ দীর্ঘশ্বাস টানে, তারপর হঠাৎ করেই বের হয়ে যায়। হাতের ধাক্কায় গাড়ির দরজা ঠাস করে বাড়ি খায়। সিনথিয়া হালকা কেঁপে ওঠে। অন্ধকার চারদেয়ালের মাঝে ভুতুড়ে আধার। নিজের শ্বাসের শব্দ নিজেই কান পেতে শুনছে তিথি, আর অপেক্ষা করছে মোবাইলে আসা মেসেজের। আর তার মন গরম বালির মতো ঝুরঝুর হয়ে পড়ছে। চাইলেও নিজেকে দমিয়ে রাখতে পারছে না। ভালোবাসা এক দুর্বলতার নাম। পৃথিবীর সব মানুষ মনে হয় এই একটা জায়গায় ভীষণ ফুটবল।
ভালোবাসাহীন জীবনে ভালোবাসার হাত বাড়িয়ে যে তাকে টানছে তাকে সে উপেক্ষা করতে পারছে না। কথায় মজে গেছে সে। না দেখা মানুষটি আকারে কেমন, দেখতে কেমন, কিছুই মাথায় আসছে না। একেই বলে কথা, এমন এক ভয়ঙ্কর হাতিয়ার যার মাধ্যমে যুদ্ধ বাঁধানো যায়। সে তো কথাতে ডুবে যাচ্ছে। চোরাবালি নাকি মরীচিকা কোনো চিন্তাই তাকে স্থির করতে পারছে না। শুধু মনে হচ্ছে মরীচিকা হলেও ছুটব, চোরাবালি হলে ডুবব। তখনই ফোনের মৃদু কাঁপন। ভালোবাসি। তিথির ভেতরে গড়ে তোলা জেদ শুকনো পাতার মতো মরমর করে ভাঙ্গে, মিশে যায় ধুলাবালির সাথে। তিথির পাতলা ঠোঁটে ফোটে এক চিলতে হাসি। এরপর অজানা ভয় নিজের বুকের মধ্যে তীর বসায়। তিথি বলে, ভালোবাসা এভাবে হয়। কেন হবে না? কেন হবে? হয় কি না জানি না তিথি। আমি শুধু জানি আমি ভালোবাসি। আপনি আমার নাম কি করে জানলেন? আমি সব জেনেই তো তোমার দুঃখ ভোলাতে চাইলাম। আপনি আমাকে কি করে চেনেন? আমি তো ওই মেসেজ SP নম্বরে দিয়েছিলাম। ওইটাই তো। একে বলে কপাল। তিনি তোমাকে নম্বর দিল, তাও রং নাম্বার। আবার ভাগ্যের কি লিখন, সেই নাম্বারটা আমার। এজন্যেই বলে, যদি থাকে নছিবে ঘুরে ফিরে আসিবে। আপনি আমাকে চেনেন। বলবো কেন? বলুন না। আমি আপনাকে চিনি। কাল আসো, দেখেই বুঝবে। কিচ্ছু বুঝতে পারছি না। রাস্তার পার ঘেঁষে নিজে থেকে বেড়ে ওঠা ঘাস পাতা। জ্যোৎস্নার আলোতে দিনের আলোর মতো খা খা করছে বালিময় রাস্তা। ইরফাত সামনের দিকে হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে সে? সিনথিয়া তার পাশে ছিল, তা কি পুরোপুরি ভুলে গেছে? এভাবে এমন একটা রাস্তায় গাড়ি থামিয়ে কেউ যায়? সিনথিয়া চুপি চুপি গাড়ি থেকে নামে। ইরফাদকে অনুসরণ করে সাবধানে। ইরফাদ লম্বা পায়ে সামনে এগিয়ে চলে। সিনথিয়া পিছু পিছু যায়। সামনেই নদী। জ্যোৎস্নার আলোয় নদীর পানি আয়নাসম। যেন মুখ রাখলেই ভেসে উঠবে নিজের প্রতিচ্ছবি। শো শো করা বাতাসে কান বন্ধ হয়ে আসে। সিনথিয়ার জামা উড়ছে আকাশে উড়ন্ত পতাকার মতো। টেনে ধরে রেখেও লাভ হচ্ছে না। চুলগুলো এলোমেলো। সে চুলগুলো হাতখোপা করে। ততক্ষণে ইরফাদ নদীর পার ঘেঁষে বসা। হাতের আঙ্গুলের ভাঁজে চেপে রাখা গা রেট। কখনো ওষ্ঠের ভাঁজে ফেলে ধোঁয়ায় ঢেকে নিচ্ছে অন্তর। আবার মাঝে মাঝে দুঃখগুলোকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে ছেড়ে দিচ্ছে। একটা মানুষের উপরপিঠ বেশিরভাগ ক্ষেত্রেই স্বচ্ছ, পরিপাটি, গোছালো, সুন্দর। অন্দরমহল কেমন আসলে তা জানাও যায় না। একটা মানুষ সব দিকেই ভালো হয় না। দোষ গুণ নিয়েই মানুষ। সিনথিয়ার ছোট্ট মনে প্রশ্ন, কি কারণে এই মুহূর্তে ধূমপানের প্রয়োজন হল? কোন যন্ত্রণা তাকে পোড়ায়? নারীর দোষেই কি পুরুষ খারাপ হয়? তিথির মাথায় চিন্তা ঘুরপাক খায়। কোথায় থেকে কোথায় গেল সব? এটা কোনো মিরাকল নাকি লাক? কোন দিকে যাচ্ছে সে? কাল দেখা করতে গিয়ে কার সম্মুখীন হবে সে? তাকে কি সেও চেনে? নাকি অজানা অচেনা লোক? এরপরেই বা কি হবে? চিন্তায় দু চোখের পাতা এক হয় না তার। অনেকটা সময় পর রিমার কথা তার মাথায় আসে। আচ্ছা, রিমা কি করছে? আজ কি সে ঘুমিয়েছে? তাকে একটা মেসেজ দিয়ে কি জানা উচিত? ফোনের কিবোর্ডে চাপে, ঘুমিয়ে গেছিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তিথি উত্তরের অপেক্ষায় থাকে। মেয়েটির জীবনের করুণ দশা তাকেও ভাবায়। সে নিজেও কি ভুল পথ ধরবে? কিন্তু ভালোবাসা দেখে যে ভীষণ লোভ হয়। এই তো সিনথিয়া কি রকম ভুগছে। রিমা কষ্ট করছে। সবই তো তার নিজের চোখে দেখা।
তারপরও মন মানছে না। ভালোবাসা খুব ভয়ঙ্কর জিনিস। আগুন দেখেও স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। সে কি আগুনের দিকেই ছুটছে? ভাবতেই শ্বাসরোধ হয়ে আসে তিথির। প্রায় আধ ঘন্টা পর ইরফাদ উঠে দাঁড়ায়। কালো প্যান্টে থেকে ধুলোবালি এক হাত চাপড়ে ঝেড়ে নেয়। জুতোজোড়া পায়ে দিয়ে পেছনে ঘোরে। এর আগেই সিনথিয়া সুযোগ বুঝে গাড়ির দিকে চলে আসে। শুয়ে থাকে আগের ভঙ্গিতে। ইরফাদ গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে আবার এক মনে গাড়ি চালায়। সিনথিয়ার চোখ দুটো হঠাৎ করেই বুজে আসে। চোখে নামে রাজ্যের ঘুম। যেন কতকাল ঘুম হয়নি। তারপর চলে যায় স্বপ্নের রাজ্যে। ঝুম বৃষ্টি, ঘন আধার নেমেছে ধরণীতে। আকাশ চিরে মেঘের গর্জন। দূরে কোথাও চির চির করে কিছু একটা পড়ল। সিনথিয়া এক গহীন জঙ্গলে হারিয়ে গেছে। ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। ভয় সে আত্মচিৎকারে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। বৃষ্টিতে ভিজে সে একাকার। ভেজা কুর্তি গায়ে লেপ্টে গেছে। চুলগুলো ভিজে দড়ি পাকিয়ে যাচ্ছে। রাস্তা হারিয়ে সে দিশাহারা হয়ে ছুটছে। সরু জঙ্গলের রাস্তা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর খেলা। আলোটুকু যেন হৃদয় পর্যন্ত গিয়ে করা নাড়ছে। পেছনে বিপদ, সামনে বিপদ। আশেপাশে সবখানেই বিপদ। অনেকটা পথ পেরিয়ে খড়কুটোর একটা ছোট্ট ঘর। উপরে টিনের চালা। অনেকটা ছবি আঁকা ঘরগুলোর মতো। ঘরের কোনো দরজা নেই। আছে এক পাতলা ফিনফিনে পর্দা। সেটিও দমকা হাওয়ায় উড়ছে। সিনথিয়া দৌড়ে চলে যায় সে ঘরের বারান্দায়। তারপর ঘরে উকি দিয়ে বলে, কেউ আছেন? ভেতর থেকে কোনো সাড়াশব্দ পায় না সিনথিয়া। তাহলে কি কেউ থাকে না? আচ্ছা। পথ হারিয়ে ফেলেছে যখন, কিছুক্ষণ এখানে থাকাই যায়। বৃষ্টি কমলে না হয় পথ খোঁজা যাবে। ঠিক তখনই কারো কাতর গলা শোনা যায়। গলা স্বর যেন কাঁপছে। স্বরটা ভীষণ চেনা। সিনথিয়া তড়িঘড়ি করে ঘরে যায়। টিনের চালায় ঝুমঝুম করা মোহনীয় শব্দ। ঘরের এক কোণে জ্বলছে হারিকেনের মৃদু আলো। ঘরের চৌকি জুড়ে একটা মানুষ। মানুষটির তুলনায় চৌকি ছোট হওয়ায় পা দুটো গুটিয়ে রেখেছে। ক্ষণে ক্ষণে কাঁপছে তার গলা। সিনথিয়া দৌড়ে কাছে যায়। এত তার চেনা পুরুষ। সে এখানে কেন? কি হয়েছে তার? সিনথিয়া আহত গলায় বলে, আপনি আপনি এখানে কেন? বলিষ্ঠ লৌহশক্ত শরীর যেন নেতিয়ে পড়েছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে স্বচ্ছ গরম নোনা জল। সিনথিয়া বৃষ্টিতে ভেজা নিজের বরফসিক্ত হাত ইরফাদের উত্তপ্ত কপালে ছোঁয়ায়। আগুনের মতো উত্তপ্ত শরীর বরফ সিক্ত হাতের ছোঁয়ায় আপাদমস্তক কেঁপে ওঠে। সিনথিয়া আহত গলায় বলে, এত ভীষণ জ্বর। জ্বরের উত্তাপে ফেটে যাচ্ছে চওড়া কপাল। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে গরম নোনতা জল। অজানা মায়ে সিনথিয়ার গলা বুজে আসে। এমন জ্বরের কথার উল্লেখ ছিল সেই ডায়েরিতে। সেদিন পাশে কেউ ছিল না। তবে ডায়েরি পড়ে তো আফসোস ছাড়া কিছুই করতে পারেনি সিনথিয়া। তবে এই যদি হয় সুযোগ। সব ব্যথা সিক্ত ওষ্ঠে একবার শুষে নিবে সে। সিনথিয়ার নিজের কোমল হাত দিয়ে চোখের উষ্ণ জল মুছে নেয়। তারপর উঠে দাঁড়ায়। জ্বর কমাতে প্রথমে ইরফাদের মাথায় পানি দেয়া উচিত। সে আশেপাশে বালতি খোঁজে। কোনো কিছু না পেয়ে মুখে বারবার ওজ উচ্চারণ করে। ছটফট করতে করতে নিজের ওড়নার ভেজানো অংশ ভাঁজ করে ইরফাদের কপালে দেয়। বরফ সিক্ত হাত দিয়ে বারবার মুছে দেয় অশ্রুসিক্ত রক্তবর্ণের চোখ। জ্বরের ঘোরে বের হওয়া মুমূর্ষু স্বর সিনথিয়াকে আহত করে বারংবার। সিনথিয়া কানের কাছে বলে, কোথায় কষ্ট হচ্ছে? সাথে সাথেই বলিষ্ঠ হাতের মুঠিতে বন্ধ হয় সিনথিয়ার বরফসিক্ত হাত। ভূমিধসের মতো ভেতরটা কেঁপে ওঠে সিনথিয়ার।
সিনথিয়ার হাত টেনে উষ্ণ আগুনের মতো তপ্ত বুকের বা পাশে রাখে ইরফাদ। যেন বলছে, এখানেই ব্যথা, ভীষণ ব্যথা। সিনথিয়া অন্তরাত্মা মেঘের মতো গর্জন দিয়ে অশান্ত হয়ে ওঠে। ঘুম ছুটে যায় তার। লাফিয়ে উঠে বসে সে। মাথার উপর ছাদ যেন নেমে এসেছে তার উপর। নিজের চারপাশ খেয়াল করে বুঝে উঠতে কষ্ট হয় সে কোথায়। সেই বৃষ্টি ভেজা জঙ্গল নাকি তার বাসা, নাকি গার্ডদের সেই অন্ধকার কক্ষ। কিছুক্ষণ থম মেরে বসে থাকে। পাশে থেকে ভেসে আসা গঙ্গানির শব্দে আরেকবার কাঁপুনি দেয় শরীর। মনে পড়ে ঘুমানোর আগের মুহূর্তের কথা। সে তো ইরফাদের সাথে ছিল। গাড়ির লাইট অন করে সিনথিয়া। শরীর একবার কেঁপে উঠে তার। গলার স্বর মনের অজান্তেই যেন আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। শুধু বের হয় না গলার স্বর। স্তব্ধ হয়ে বসে থাকে সে। পাশের সিটে শরীর এলিয়ে বসে আছে সেই লৌহশক্ত মনোবল আর বলিষ্ঠ শরীরের 6 ফুটের মানুষ। চোখের পাপড়ির ভাঁজে যেন উত্তপ্ত নোনা জল। বন্ধ চোখে যেন ঝরছে আগুনের লেলিহান শিখা। কপালের বা পাশ ফেটে ঝরছে টকটকে রতারা চিহ্ন কোক্ত। ফোটায় ফোটায় ভিজে যাচ্ছে পর্ণের সাদা শার্ট। ক্ষণে ক্ষণে ভেসে আসছে অবাধ্য হওয়া গলার গোঙানির শব্দ। মানুষটার কি জ্ঞান নেই? এই মানুষটা তো একটু আগেও সুস্থ ছিল। গাড়ি কি তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তারও তো ক্ষতি হতো। সিনথিয়া ভেবে উঠতে পারে না এইটুকু সময়ের মধ্যে হলোটা কি। ঠিক তখন দূরে কোথাও থেকে সুমধুর কণ্ঠে ফজরের আজান। সিনথিয়া হা হয়ে বসে থাকে। সে তো মাত্র ঘুমিয়েছিল। এখনই ফজরের আজান। এত সময় কি করে চলে গেল? সর্বদিক থেকে আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে। এই মুহূর্তে সে কি করবে? ইরফাদের এই অবস্থা হলো কি করে? এত রক্ত কোথা থেকে আসলো? তাকে কোথায় নিয়ে যাবে সে? কাকে বলবে? আজান শুনে মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে বাসায় না ফিরলে বাসায় হুলস্থুল কাণ্ড বেজে যাবে। এদিকে ইরফাদের নাজেহাল অবস্থা দেখে সিনথিয়ার মাথা কাজ করছে না। কি করবে এখন? সিনথিয়া ভাঙা গলায় বলে, এসব কখন হলো? কিভাবে হলো? ইরফাদ শত চেষ্টায় চোখ খুলতে পারছে না। চোখ থেকে যেন শিরা ফেটে রক্ত বের হবে। চোখ টেনে টেনে তাকানোর চেষ্টা করে। রক্তসিক্ত চোখে সিনথিয়ার পানে তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে। ব্যথাটুকু ওষ্ঠে শুষতে থাকে বারবার। তারপর অস্পষ্ট স্বরে বলে, তুমি বাসায় যেতে পারবে। ওই তো বাসা দেখা যাচ্ছে। বলেই স্টিয়ারিং এর উপর মাথা ঝুঁকিয়ে রাখে ইরফাদ। চোখের সামনে শক্তপোক্ত মানুষটির বেহাল দশা দেখে নিজের চোখ থেকেও টুপটুপ করে পানি পড়ে। শার্টের পেছনে রক্তে ভেজা। সিনথিয়া বুকটা ধুক করে ওঠে। ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে যায়। সে ফুপিয়ে উঠে বলে, এত রক্ত কেন? কিভাবে হলো? এখন কি হবে? ইরফাদ খানিকটা দম নেয়। গলা রুদ্ধ হয়ে আসছে তার। তবুও আশ্বস্ত গলায় বলে, ডোন্ট প্যানিক। আপনা আপনি গলার স্বর বদলে যায় সিনথিয়ার। কখন যে গলার স্বর উঁচু হয়ে যায় নিজেই বুঝতে পারে না। সিনথিয়া হাঁসফাঁস করতে করতে বলে, আরে এই মুহূর্তে কেউ স্বাভাবিক থাকবে নাকি? আমি এখন কি করব? ইরফাদ অনামিকা আঙ্গুলের ডগা ছোঁয়ায় নিজের ওষ্ঠে। যেন ইশারায় বলছে, চুপ করো। সিনথিয়া থামে না। সে পাগলের মতো ছটফট করে। চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, সে কিনা চুপ করে থাকবে? সিনথিয়া চেঁচামেচি শুরু করে, আরে আপনাকে হাসপাতালে নিতে হবে। তুমি বাসায় যাও প্লিজ। আমি যাব না। প্লিজ সিনথি যাও। ট্রাফিককে খুঁজে পেতে তোমাকে প্রয়োজন। তাই এই মুহূর্তে কোনো প্রবলেম করা যাবে না। প্লিজ আজকের মতো বাসায় যাও। সিনথিয়া অবাক হয়। একটা মানুষ এমন মুমূর্ষু অবস্থায় ও প্রফেশন নিয়েই ভেবে যাচ্ছে।
কি অদ্ভুত মানুষ। ইরফাদ কথা বলতে খেই হারাচ্ছে বারবার। যন্ত্রণায় বেকুল হয়ে যাচ্ছে। তবুও নিজের চোখ মুখ খিচে সব সহ্য করছে। সময় নিয়ে বারবার সিনথিয়াকে বলছে, প্লিজ যাও। সিনথিয়া স্তব্ধ হয়ে বসে আছে। এই মুহূর্তে তাকে ফেলে কি করে ঘরে ফিরবে সে? আর তিনিই বা কি করে বাসায় ফিরবে? তার যে অবস্থা তাতে ডক্টর না দেখালে অনেক বড় কিছু হয়ে যাবে। এই মুহূর্তে এইভাবে মানুষটিকে ফেলে সে কি করে যায়? তার মন তো মানছে না। ইরফাদের গলার স্বর আরও অস্পষ্ট হয়ে আসে। সে একবার চোখ খুলে তাকায়। তারপর সিনথিয়ার পাশের দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। নেতিয়ে যাওয়া শরীরে সর্বশক্তি সঞ্চয় করে ইরফাদ। গাড়ি থেকে নেমে সিনথিয়াকে টেনে নামায়। তারপর নিজের সিটে বসে নিস্তেজ হয়ে বসে থাকে কিছুক্ষণ। পাশের দরজা টেনে নেয়। তারপর গাড়ি স্টার্ট দেয় আবার। সিনথিয়ার চোখ থেকে টুপটুপ করে জল পড়ে। এত কঠিন মানুষ হয়? এত পাষাণ কঠিন মন কারো হয়? সিনথিয়া সেভাবেই দাঁড়িয়ে থাকে। ইরফাদ গাড়ি ঘুরিয়ে নিতেই ভেতরটা হুহু করে ওঠে সিনথিয়ার। মানুষটার ক্ষতস্থান আর যন্ত্রণায় ভারী হয়ে আসা মুখ তার ভেতর ভেঙেচুরে দিচ্ছে। ভেতরের তোলপাড় আর মনের মধ্যে সমুদ্রের মতো ওঠা উত্তাল ঢেউ কি আদৌ থামবে সিনথিয়ার? সকালের পরিবেশ শান্ত নীরব। সিনথিয়া সেই ভোর থেকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ধেয়ে আসা কালো মেঘের অন্ধকারের চেয়েও মনটা অন্ধকারে ছেপে আছে। মন শুধু অশান্তই নয়, যেন ক্লান্ত। ওই মানুষটার কপাল ফেটে বের হওয়া রতারা চিহ্ন তোমাখা মুখটা বহু চেষ্টায় ও মুছতে পারছে না সে। সাদা শার্ট জড়ানো পিঠোটা রক্তে ভেজা। মানুষটা কি আদৌ বাসায় ফিরতে পেরেছেন? সব ঠিক আছে তো? এসব চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তার উপর আরেকটা চিন্তা চেপে বসেছে। কাল তার চোখে ঘুমের ছিটেফোঁটা ছিল না। তবে হঠাৎ কি করে ঘুমিয়ে গেল? আর এতটা সময় পেরিয়ে গেল সে জানলও না। এর মধ্যে এত বড় অঘটন ঘটল অথচ কিচ্ছু বুঝতে পারল না সে। প্রশ্নগুলো মাথার মধ্যে পোকার মতো কুটকুট করে কামড়াচ্ছে। তার চেয়ে বেশি অসহনীয় লাগছে মানুষটা বেঁচে আছে তো। এই চিন্তা তার ভেতরে শূন্যতায় ভরিয়ে দিচ্ছে। তার মন প্রাণ অধীর অপেক্ষায় বসে আছে। যদি একটা কল আসত, যদি একটা সুসংবাদ পাওয়া যেত, যদি ফোন করে তাকে বলা হতো সব ঠিক আছে। ইসস, আর তো অপেক্ষা করতে পারছে না সে। অপেক্ষার প্রহর বড় কষ্টের। তবুও অপেক্ষা তাকে করতেই হবে। তিথি বরাবর সাজসজ্জাহীন থাকতেই পছন্দ করে। তাদের বান্ধবীদের মধ্যে সিনথিয়া, রিমা আর তিথি সবাই সাজসজ্জা বিষয়টা এড়িয়ে চলে। তবে তিথি তো আজ স্পেশাল কারো সাথে দেখা করতে যাবে। তার কি একটু প্রতিদিনের চেয়ে ব্যতিক্রমভাবে বাইরে বের হওয়া উচিত? এই নিয়ে ভেবে চলেছে সকাল থেকে। অনেক ভেবে চিন্তে সে সিদ্ধান্ত নিল সে যেমন তেমন ভাবেই যাবে। প্রতিদিনের মতোই নিজেকে তৈরি করল। তবে এই প্রথমবার নিজের লম্বা চুলগুলোর জন্যে আফসোস হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে ভুল করেও না আসা মেয়েটা আজ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক দেখে নিল। নিজের বয়কাট দেয়া চুলগুলো আজ কেন যেন ভীষণ বেমানান লাগছে। তবুও করার কিছু নেই। তিথি হ্যান্ড পার্সে মোবাইল ঢুকিয়ে নিয়ে বাসা থেকে বের হয়। ড্রয়িং রুমের দেয়ালে লাগানো বিশাল টিভি। বাবার নিউজ দেখার সুবিধার্থে নিজের উপার্জনে দেয়া প্রথম উপহার। সিনথিয়ার বাবা টিভিতে খবর দেখছেন। এদিকে পায়ের উপর শরীরের ভর রাখতে না পেরে সিনথিয়া বিছানায় এসে বসে। ড্রয়িং রুম থেকে টিভির শব্দ আসছে। যদিও কোনো শব্দই এখন তার সহনীয় লাগছে না। তার আত্মা ভেতর থেকে বলছে হাতের এই ফোনটা তুমুল শব্দে আত্মা কাঁপিয়ে বেজে উঠুক। একটা সুসংবাদ আসুক।
এছাড়া এই মুহূর্তে সব অসহনীয়। দুশ্চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো কল আসলো না। চিন্তায় হাত পায়ের তলায় অসাড় হয়ে আসছে। সিনথিয়া বেড সাইড টেবিল হাতড়ে ওয়াটার পট হাতে নেয়। ওজন বলে পানি শূন্য। সিনথিয়া পানির জন্যে রুমের বাইরে আসে। টিভির পর্দায় চোখ পড়ে একবার। গতরাতে একটি ছেলে খুতারা চিহ্ন ন হয়েছে। খুতারা চিহ্নের রহস্য এখনো রহস্যের জট বেঁধে আছে। কে বা কারা এই মা তারা চিহ্ন অর্ডারের সাথে জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ। এই খবর দেখতে দেখতে সিনথিয়ার বাবা একা একাই কথা বলে উঠলেন। অল্পের জন্যে আমাদের জিসান বেঁচে গেছে। সেদিন যদি মেয়েটা সাথে না থাকতো আজ আমরাও এভাবে শোক করতাম। সিনথিয়ার কপাল জুড়ে ভাঁজ। ভ্রু কুঁচকে গেছে আপনা আপনি। এই ছেলের বাঁচা মরা নিয়ে যদিও তার কোনো শোক আফসোস নেই, তবুও আজ জানার আগ্রহ মাথায় চেপে বসে। জিসানের কবে কি হলো? সিনথিয়া ড্রয়িং রুমের সোফায় বসে। তার বাবা টিভি দেখার তালে তালে একাই কথা বলছে। সিনথিয়া বলে, বাবা, কিছু একটা বললে মনে হয়। সিনথিয়ার বাবা পাশ ফেরে। অনেক দিন পর মেয়েকে পাশে বসে থাকতে দেখেও বুকটা ভারী হয় তার। মেয়েটা না থাকায় পুরো বাসা শূন্য মনে হতো। কত কষ্টই না করল মেয়েটা। সিনথিয়ার বাবা মেয়ের মাথায় হাত দেয়। নরম গলায় বলে, কি মা, একটু আগে কিছু একটা বললে? ওই জিসান ভাইয়া। ওহ, তোকে তো বলা হয়নি। এই তো সেদিন জিসান অফিস থেকে বাসায় ফিরছিল। এর মধ্যে ওর উপর অ্যাট্যাক হয়েছে। হাসপাতালে ভর্তি আছে এখনো। অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছে ছেলেটা। দেখো না টিভিতে যাকে দেখাচ্ছে। এত সিকিউরিটি র মধ্যেও বাসায় গিয়ে মা রডা করা হয়েছে। আর জিসান তো বাইরে ছিল। সিনথিয়ার অস্পষ্ট করে বলে, ওহ। তবে এই ওহ শব্দটার আড়ালে তার মন যেন কিছু বলতে চায়। অজানা কিছু তার হৃদয়ে যেন স্পর্শ করে। কিন্তু তা আদৌ হয়তো সম্ভব নয়। সিনথিয়া নীরবে উঠে দাঁড়ায়। তার বাবা বার ডাকলেও সে ভাবলেশহীন ভাবে নিজের রুমে চলে আসে। অজানা এক শঙ্কা তার মনের দুয়ারে বারবার কড়া নাড়ে। তার মাথায় যা আসছে তা কি সত্যিই হওয়ার মতো? জিসান এর সম্পর্কে তো সে ইরফাতকে বলেছিল। তারপরেই জিসানের উপর অ্যাটাক। আবার আজ রাতেই ইরফাদের এমন বেহাল দশা। সকালে খুন হওয়ার নিউজ। রাতের পুরো ঘটনা ভাবাচ্ছে তাকে। গাড়িতে তার হঠাৎ করে ঘুমিয়ে যাওয়া। ইরফাদের রক্তে মাখা শরীর। আজকের সকালের মার্ডারের নিউজ। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কিন্তু একজন এসপি এসবে কেন নিজেকে জোড়াবে? তার চিন্তার কি আদৌ কোনো ভিত্তি আছে? নাকি মাথা উল্টাপাল্টা হয়ে গেছে? তিথি বাসা থেকে নেমে রিকশা ডেকে নেয়। উদ্দেশ্য অচেনা মানুষটাকে গত রাতে দেয়া লোকেশন। মাথার মধ্যে একটাই চিন্তা, ছেলেটা কে হতে পারে? তার দেখা করাটা কি উচিত? কত কি অঘটন হচ্ছে আজকাল। অচেনা মানুষটাকে কি এতটা বিশ্বাস করা উচিত হচ্ছে? অন্য সময় হলে সিনথিয়া, রিমাকে সাথে নেওয়া যেত। কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। তারা কেউই স্বাভাবিক অবস্থায় নেই। তাই একা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকটা রাস্তা পেরিয়ে রিকশার ভাড়া দিয়ে নামে তিথি। লিফটের লেভেল 9 বাটনে চাপে। বুকের মধ্যে কাঁপন বাড়ছে। ভয় ভয় লাগছে। একবার মন সায় দিচ্ছে, পরক্ষণে মনে হচ্ছে পেছনে ফিরে যেতে। তবে এতটা কাছে এসে সত্যের মুখোমুখি না হয়ে সে ফিরতে চায় না। মুখোশের আড়ালের এই মানুষটাকে, তাকে না দেখে তো মন শান্ত হবে না। তিথি রেস্টুরেন্টে ঢুকে রাউন্ড টেবিলে চেয়ার টেনে বসে হ্যান্ড পার্স থেকে ফোন বের করে চেক করতে থাকে কোনো মেসেজ এসেছে কিনা। নতুন মেসেজ না পেয়ে তিথি নিজেই লেখে,
কখন আসবেন? ওপাশের কোনো উত্তর না পেয়ে ফোন স্ক্রুল করতে থাকে। মিনিট 5 পর উত্তর আসে। এই তো চলে এসেছি প্রায়। লিফটে উঠব এখন। মেসেজের প্রত্যেকটা ওয়ার্ড পড়ে তিথি কেঁপে কেঁপে ওঠে। এত অশান্ত কখনো লাগেনি। পায়ের তলায় ঘেমে উঠছে, হাত ঘেমে উঠছে। তিথি নিজের হাতটা রুমালে মুছে নিচ্ছে বারবার। হৃদয়ের কাছে কেউ যেন দায়িত্ব নিয়ে বসে সূক্ষ্ম সূচালো সুই দিয়ে ক্রমাগত হৃদয়ে ফুটো করছে। এত অশান্ত কেন লাগছে? মিনিট 2 পর কাচের দরজা ঠেলে কেউ ঢোকে। পরনে কালো শার্ট, লম্বা পায়ের গোড়ালির উপর ভাঁজ করে রাখা জিন্স প্যান্ট, ফর্সা হাতের কনুই পর্যন্ত গোটানো কালো শার্টের হাতা। এক হাতে কাচের স্বচ্ছ দরজা ঠেলে দিচ্ছে, অপর হাতে কপাল ছুঁয়ে থাকা চুল ঠেলে উপর দিক দিচ্ছে। হাতের কবজিতে থাকা রূপালি শিকলটা নিচ দিকে নেমে যাচ্ছে। ফর্সা মুখে কালো মাস্ক জড়ানো, চোখ দুটো চেনা, ভীষণ চেনা। সিনথিয়া কল দিয়ে যাচ্ছে এখনো, কিন্তু ভোর থেকে একই উত্তর শুনতে শুনতে সে ক্লান্ত। কেন যেন ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। ভেতর থেকে কাচের মতো ভেঙে ভেঙে পড়ছে সে। কখন একটা কল আসবে, আর কখন একটা সুসংবাদ আসবে। এমন অপেক্ষার প্রহর যে শেষ হয় না, এই যন্ত্রণা সেই বুঝবে যে জীবনে একবার অনুভব করেছে। যদি মানুষটার খারাপ কিছু হয়ে যায়, এই জীবনে সে কি আর একবার বেঁচে থাকার সাহস দেখাতে পারবে? অসহ্য অসহনীয় হয়ে বিছানায় শুয়ে থাকে সিনথিয়া। পুরো পৃথিবীকে অসহনীয় লাগছে। এমন সময় রিমার কথা মনে পড়ে সিনথিয়ার। প্রিয় মানুষকে হারিয়ে কেমন আছে মেয়েটা, কি করে সইছে এত ব্যথা। সিনথিয়া ফোন হাতে নিয়ে রিমাকে কল করে। ফোন বাজতে থাকে, অপর পাশ থেকে আর রিসিভ হয় না। তিথি বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। এই সুদর্শন পুরুষটিকে সে চেনে। শুধু চেনেই না, ভালোভাবেই চেনে। ছেলেটি সামনাসামনি হতেই আপনা আপনি উঠে দাঁড়ায় তিথি। চোখের পলক পড়ে না। তিথি স্বপ্নেও ভাবেনি ফোনের অপর প্রান্তের মানুষটা সে হবে। অসম্ভাব্য, অকল্পনীয় মানুষটিকে চোখের সামনে দেখে পাতলা ওষ্ঠযুগল আপনা আপনি ফাঁকা হয়ে যায়। পৃথিবী কিছুক্ষণের জন্যে থেমে যায় যেন। গলায় কেঁপে কেঁপে উঠে বিস্ময় মাখা শব্দ, তুমি। অপর পাশের মানুষটা মুখের মাস্ক খোলে। ওষ্ঠজোড়া প্রশস্ত করে বলে, চিনে ফেললি। তিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হিসেব মিলছে না। এসপি কে দেওয়া মেসেজ কি করে এই মানুষটার কাছে যেতে পারে? এই কি সেই, নাকি দুজনের অলৌকিকভাবে দেখা হলো? তিথি থমথমে গলায় বলে, তুমি কি সুহাসিনী? এখনো কনফিউশড। কিন্তু তোমার সাথে তো ফোনে কথা বলেছি। তোমার দেয়া ভয়েসগুলো এমন ছিল না। ছেলেছি উঠে দাঁড়ায়। একটুখানি দূরত্ব নিয়ে তিথিকে কল করে। তারপর বলে, ভালোবাসি। একই মানুষের দুরকম স্বর শুনে নিজেই হতবাক। তিথি চোখ জোড়া নামিয়ে নেয়। কি থেকে কি হলো? যা স্বপ্নেও ভেবে দেখেনি তা কি করে হতে পারে? ছোটবেলা থেকে এই মানুষটাকে রগচোটা, রাগী, গম্ভীর দেখতে দেখতেই অভ্যস্ত সে। এক বাসায় বড় হয়েও কখনো সামনাসামনি প্রয়োজনের বাইরে কথা বলা হয়নি। বরং মামির পাশাপাশি শিশির ভাইকেও সে জমের মতো ভয় পেত। আজ শিশির ভাই তাকে ভালোবাসতে চাচ্ছে। এ কি করে সম্ভব? কি থেকে কি হলো? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। অপর পাশের মানুষটার হাসি মাখা মিষ্টি গলা। মন খারাপ যে? আমি কিন্তু মন ভালো করার জন্যে এসেছিলাম। তিথি অজানা অনুভূতির কারণে চোখ তুলে তাকাতে পারে না। বিষাদের রঙে নিজেকে মাখতে মাখতে আর কোনো কিছু হৃদয়ে ছিঁড়ে দিতে পারে না। শেষ অবধি এই মানুষটা তাকে ভালোবাসলো নাকি তাকে নিয়ে খেলল? কিন্তু কেন? শিশির চেয়ার টেনে বসে আদেশ সূচক গলায় বলে,
বসো। তিথির জীবন কেটেছে সকলের আদেশ পালন করতে করতে, বিশেষ করে শিশিরের মায়ের আদেশ। শিশিরের কথা মতো তিথি চেয়ারে বসে, তবে চোখ তুলে তাকায় না। শিশির হাত দুটো টেবিলে রাখে, তিথির নিচু মুখটার দিকে তাকিয়ে বলে, আমি এসে কি মনটা আরো খারাপ করে দিলাম? তিথি মুখ তোলে না, চোখের জল অকারণে চোখে ফেটে বেরিয়ে আসতে চায়, তবে তার কাদা বারণ। টেবিলের উপর হাত রেখে কপাল ঠেকায় তিথি, চোখের জল আড়াল করতে চায়। শিশির অবাক হয়ে যায়, তিথি তাকে এতটা অপছন্দ করে সে তো জানত না। শিশিরের নিজের কাছেই অপ্রস্তুত লাগে নিজেকে। শিশির ধীর গলায় বলে, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তিথি হাতের উপর মাথা ঠেকিয়ে রেখেই মাথা দুদিকে নাড়ায়, যার অর্থ না। শিশির বলে, তাহলে এমন করছিস কেন? তিথি কোনো উত্তর দেয় না। তিথি সবাই তাকিয়ে আছে, আমাকে সবার কাছে ফানি করে তুলিস না। তিথি ধীরে ধীরে মাথা তুলে বসে, চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা থমথমে। তিথি ধীর গলায় বলে, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। কি থেকে কি হলো? ওই দিন তুই এসপির গল্প করছিলি না কুটুসের কাছে? আমি তো শুনেছিলাম বাইরে থেকে। তারপর মা আসলো, তোকে কথা শোনালো। আমি শুধু তোর কুটুসের মাধ্যমেই আগের নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিলাম। সরি। কিন্তু কেন? এই নাটকের কোনো প্রয়োজন ছিল? আমি তো সত্যিই ভেবেছিলাম অবশেষে মনের মতো কাউকে পেলাম। তো আমি কি এমনিই এসেছি? কি চাও তোমরা? তোমার মা প্রতিনিয়ত পুড়িয়ে মারে, তুমি সেখানে ঘি ঢালতে এসেছ। তোর কি মনে হয় আমার মন বলতে কিছু নেই? নাটকটা না করে আমার হৃদয়টা না ভাঙলেও পারতে। তিথি, ভুল বুঝিস না, আমি সত্যিই ভালোবাসি। আমি তোকেই বিয়ে করতে চাই। হাসালে তুমি। তোমার মা আমাকে জীবন্ত পুঁতে ফেলবে। আমি আসছি। তিথি, কথা তো শোন। হুম, আমি অনেক আগে থেকেই অনুভব করেছি তুই রাজি হবি না বলেই এমন একটা পথ খুঁজে নিয়েছি। প্লিজ ভুল বুঝিস না। এই রংহীন জীবনে এন্ট্রি নিয়ে জীবনের রং নষ্ট করে তুমি একদিন বলবে তোমার ডিসিশন রং ছিল। আর যদি রং পথ ধরে তোকে নিয়ে হেঁটে কোনোদিন জীবনের রং খুঁজে এনে দিতে পারি। আমার সাথে জীবন জোড়াতে এসো না প্লিজ। সিনথিয়ার হৃদয় একটা ফোনের অপেক্ষায় তৃষ্ণার্ত হয়ে আছে। একটা ফোন করলে কি এমন ক্ষতি হতো? একটা মানুষ এত নিষ্ঠুর কি করে হয়? ফোনের অপেক্ষায় থাকতে থাকতে সিনথিয়া অসহ্য হয়ে এসপির নম্বরে আরেকটা কল করে। ফোনে রিং হচ্ছে। সিনথিয়ার আত্মায় এক অদ্ভুত অনুভূতি হয়। ফোন বেজেই চলছে। রিং শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ফোনটা রিসিভ হয়। সিনথিয়ার ভিতরটা স্তব্ধ হয় কয়েক সেকেন্ডের জন্য। তারপর মেয়েলি গলা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে যথারীতি নিয়ন্ত্রণে এনে সালাম দেয়। তারপর বলে, ইরফাদ স্যার আছেন? হুমম। কিন্তু আপনি কে? সিনথিয়া মনের সাথে বুঝে উঠতে পারে না এই মুহূর্তে কি বলবে সে। চুপচাপ থাকলেও চলবে না, কোনো রকম গুছিয়ে বলে, আমার কেসটা স্যারই দেখছেন। কেসের ব্যাপারে কথা বলার জন্যে আজ ফোন দিতে বলেছিলেন। ভাইয়া ঘুমিয়েছে। কেমন আছেন তিনি? এই কথাটা ভেতর থেকে সব বাধা ভেঙে বের হতে চাইলেও সিনথিয়া নিজেকে সংযত করে। সব জায়গায় পাগলামি মানায় না। ফোন যখন অন হয়েছে, বাকি তথ্য নেয়া যাবে। একটু কষ্ট করতে হবে এই তো। সিনথিয়া বলে, ইমার্জেন্সি ছিল তো। ওকে, আমি ভাইয়াকে বলবো। কিছু সময়ের কথায় তিথি অনেকটাই ফুরবল হয়ে গেছিল। তবে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। সে কখনোই এমন ভুল করবে না।
একে তো মামির যন্ত্রণায় জীবন অতিষ্ঠ, তার উপর তার ছেলের সাথে জীবন জড়িয়ে মৃত্যু ডেকে আনবে না। শিশির দেখতে সুদর্শন, নম্র, ভদ্র, ভালো ছেলে। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। তাই যতটুকু দুর্বলতা আছে সব নিজ হাতারা চিহ্ন তেখু তারা চিহ্ন ন করে হলেও এসব থেকে শিশিরকে দূরে রাখবে। ভুল করা তার সাজে না। তিথি উঠে দাঁড়ায়, হ্যান্ড পার্স হাতে নিয়ে সামনে পা বাড়াতেই শিশির বলে ওঠে, তিথি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তিথির ভেতরটা ফুরবল হয়ে আসে। মনে হয় যদি পাশ ফিরে একবার তাকানো যেত, কিন্তু সবসময় মনকে সাইড দিতে নেই। সে দ্রুত পায়ে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমে গেছে। হঠাৎ সিনথিয়ার ফোনটা উচ্চ শব্দে বেজে ওঠে। সিনথিয়া লাফিয়ে উঠে বসে, গলা শুকিয়ে আসে। সত্যিই ফোন এসেছে। ফোন ধরেই সালাম দেয়। উত্তরের অপেক্ষা না করেই কেন যেন মুখ ফসকে বেরিয়ে আসে, আপনি ঠিক আছেন? ওপর পাশের সেই বরফ সিক্ত গলা, হুম। সিনথিয়া দম নেয়, যেন এই শ্বাসটুকু এতক্ষণ আটকে ছিল। বুকটা হালকা হয়ে আসে। সকল প্রশান্তি যেন হুম শব্দতেই আটকে ছিল। সিনথিয়া আবেগে উচ্ছ্বাসে বলে ফেলে, রাতে কি হয়েছিল? কিছু না। তাহলে সব কি তোমাকে বলবো? সিনথিয়া জমে যায় একদম। তাই তো সব কি তাকে বলবে? সে কে? এই ছোট্ট সত্য কথাও কেন যেন আজকাল মানতে ইচ্ছে করে না। অজান্তেই অধিকার ফলিয়ে ফেলে। সিনথিয়া ধীর গলায় বলে, সরি। ওপাশের গলাটা রুক্ষ, যেন অন্য মানুষ। তোমার জামিন নিতে অনেক শর্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার উপর অনেক প্রেশার। আমাদের যত দ্রুত সম্ভব রাফিকে খুঁজে বের করতে হবে। ওই চিঠিটা অনেকটাই জট পাকিয়ে আছে। আমার প্রয়োজন তোমার ভাইকে। তার মুখোমুখি হলেই সব জট খুলে যাবে। বুঝতে পারছি না। সব বোঝার দরকার নেই। যা বলছি তাই করো। তুমি ফোনের অপেক্ষা করো। তোমার ভাই ফোন করলেই আমাকে জানাবে। আমার দেয়া সিম কার্ড থেকে আমার সাথে যোগাযোগ করবে। হুম। ওকে রাখছি। কিন্তু ভাইয়া কি এত সহজে ধরা দিবে? এখন পর্যন্ত আমার সামনেই আসেনি। কখনো দেখিনি আমি। তিনি না আসলে আমি যাব কিভাবে? যেভাবে তিনি আমাকে ধরার জাল ফেলেছেন। না না, ভাইয়া হয়তো শক্ত ফাঁদই পেতেছে। আমার ভয় করে। তোমার কিসের ভয়? তোমার ভাইয়া তো আর তোমার ক্ষতি করবে না। মনের অব্যক্ত কথাখানা সিনথিয়া বলতে পারে না। তাকে নিয়েই তো মনের ভেতরে ভয়। সিনথিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রথমে বিষয়টা নর্মাল মনে হলেও এখন খুব কমপ্লিকেটেড লাগছে। ভাইয়া কোনো কিছু খুলে বলেনি। তখন আবেগের বশে আমি সম্মতি দিয়েছিলাম। তবে জেলখানায় চিঠি আসাতে আমার ধারণা পাল্টে গেছে। আমি আর চাই না এসবের মধ্যে গিয়ে আপনি নিজের ক্ষতি করুন। আমার সাইড ভাবতে হবে না। তুমি শুধু হেল্প করে যাও। কিন্তু, কোনো কিন্তু না। রাখছি। প্রায় মধ্যে রাত। ভ্যাপসা গরমে শরীর পুড়ছে। সিনথিয়া বিছানার সাইডের জানালার থাই গ্লাস আধখোলা করে রেখেছে। কিছুক্ষণ পর পর দমকা হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দুটো চোখ ঘুমের ভারে আঠার মতো লেগে আছে। হঠাৎ জানালার গ্রিলে ঠক ঠক আওয়াজ হয়। সিনথিয়া ঘুমের ঘোরে আছে। আবারও শব্দ হয়। সিনথিয়ার ঘুম ছুটে যায়। খোলা জানালা আর ড্রিম লাইটের মৃদু আলো। গ্রিলে টিং টিং আওয়াজ। কাঁচা ঘুম ভেঙ্গে যায়। উঠে বসে সিনথিয়া। নিঃশ্বাসের অস্বাভাবিক ওঠানামা। গলা শুকিয়ে আসছে। বুক ধরফর করছে। জীবনটা এত অশান্তির কেন? না জেগে শান্তি পায় আর না ঘুমিয়ে। সাইড টেবিলের উপর ওয়াটার পটটা হাতে নেয়। একদমে পানি খেয়ে শূন্য করে ছাড়ে। তারপর খোলা জানালায় উকি দেয়।
একটা ছোট্ট ব্যাগ চিকন দড়ির অবলম্বনে শূন্যে দুলছে। মাঝে মাঝে এসে জানালার গ্রিলে বাড়ি খাচ্ছে। সিনথিয়া ফোঁস করে দীর্ঘশ্বাস শ্বাস ছাড়ে। জানালার ওপারে দুলতে থাকা ব্যাগ হাতে নেয়। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। এই ব্যাগ জানালায় কেন ঝুলছে? কে দিল? কি তার কারণ? ব্যাগে কি বা আছে? সিনথিয়া হাত বাড়িয়ে ব্যাগটা ভিতরে আনতে চাইলে তা আসে না। ব্যাগ ছেড়ে দেয় সিনথিয়া। দৌড়ে বিছানা থেকে নামে। লাইট অন করে দিয়ে আবার পূর্বের জায়গায় ফেরে। ব্যাগ জানালার ওপাশেই রেখে ব্যাগে কি আছে দেখার চেষ্টা করে। বেলা 12টা পেরিয়ে যাচ্ছে। ইভা টুম্পাকে নিতে যাওয়ার জন্যে রেডি হচ্ছে। টুম্পাকে বাসার পাশের একটি বিশ্বস্ত ডে কেয়ারে পাঠানো হয়। মেয়েটা বাসায় সারাদিন একা একা থেকে মনমরা হয়ে থাকে। তার চেয়ে ভালো থাকে সব বাচ্চাদের সাথে খেলাধুলা পাশাপাশি পড়াশোনা করলে। ইভা সকালে খাবার খাইয়ে টুম্পাকে তার নানুর সাথে পাঠিয়ে দেয়। দুপুরে গিয়ে নিয়ে আসে। গোসল খাবার সেরে আবার বিকেলে কিছুক্ষণের জন্যে রেখে আসে। আবার সন্ধ্যায় নিয়ে আসে। ইভা বের হতে নিবে এই সময় বৃষ্টি চলে আসে। বৃষ্টি থামার অপেক্ষায় ঘণ্টা খানিক দেরিও হয়ে যায়। বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতেই সে বেরিয়ে পড়ে। রুমের দরজায় একা দাঁড়িয়ে আছে টুম্পা। মনটা ভার, ফর্সা মুখটায় মেঘের কালো আধার। চোখ দুটো টলমল করছে। ইভা মেয়ের ভার মুখ দেখে কোলে তুলে নেয়। যদিও 5 বছর বয়সী মেয়ে কোলে নিতে একটু কষ্টই হয়। বাবাহারা মেয়ের শখ মেটানো তো তারই উপর নির্ভর করে। ইভা মেয়ের কাদো কাদো মুখে হাত বুলিয়ে আদুরে গলায় বলে, একটুই তো দেরি হয়েছে মা। তাই বলে এভাবে কাঁদে। টুম্পা চোখ নামিয়ে রাখে। মুখটা থমথমে আর গম্ভীর। ইভা মেয়েকে কোলে নিয়ে রুমে যায়। রুমে সবাই খেলা করছে। আপাতত একটা মিস তাদের দেখাশোনাও করছে। ইভা ঢোকা মাত্রই তিনি এগিয়ে আসেন। তিনি বলেন, ম্যাম। টুম্পাকে অনেক ডেকেও ভেতরে রাখা যাচ্ছিল না। ও খুব জেদ করছে। কারো সাথে খেলবে না। ইভা কপাল চোখ কুঁচকে নেয়। কোলে থাকা টুম্পার মুখের দিকে তাকায়। গম্ভীর গলায় বলে, কি শুনছি? দুষ্টুমি কেন করেছ? ওরা তোমারই তো বন্ধু। ইভা টুম্পাকে কোল থেকে নামিয়ে দেয়। তারপর বলে, যাও ভাব করে নাও। ঠিক সে মুহূর্তে বাচ্চাদের মধ্যে একজন বলে উঠে, না, ওর সাথে আমরা খেলব না। বাকিরাও একই কথা বলে। ইভা এগিয়ে যায়। নরম হাত বাড়িয়ে মেয়েটির থুতনিতে রাখে। তারপর আদুরে গলায় বলে, কেন বেইবি? মেয়েটি ইভার হাত সরিয়ে দেয়। চোখ মুখ কালো করে বলে, ছুবে না আমাকে। মাম্মাম বলেছে টুম্পার সাথে না মিশতে। ইভার গলা আরো নরম। সে আরেকবার আদুরে গলায় বলে, কেন সোনা? মেয়েটি দু পা পিছিয়ে ভেঙচি কাটে। তারপর বলে, ও দুষ্টু বেইবি। তাই তো ওর পাপা ওকে ছেড়ে গেছে। এই ছোট্ট কথাটা ইভার আত্মা কাঁপিয়ে দেয়। আত্মচিৎকার যদি শব্দে পরিণত হতো তাহলে তার ভেতরে আত্মচিৎকারের শব্দে আকাশ আজ কেঁপে উঠত। এত পিচ্ছি বাচ্চা কখনো এসব বুঝবে না। এদের মাথায় মানুষরূপী অমানুষগুলো ভেদাভেদ করাটা ঢুকিয়ে দিয়েছে। ইভার পায়ের তলার মাটি সরে গেছে। পৃথিবী চারদিকে দুলছে। একটা ভুলের পরিণাম এত ভয়াবহ। মানুষ তাকে তো ছাড়েইনি। তার আবুজ বাচ্চাটাকেও ছাড়ছে না। কি দুনিয়া! শিক্ষিত নামক মুখোশের আড়ালে কেবল অমানুষ দিয়ে ভরা। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষই না হতে পারে? জীবনের উত্থানপতনে বহু কষ্ট সে সহ্য করেছে। তবে আজ পিচ্ছি অবুজ বাচ্চাকে দিয়ে বাচ্চার মা যেই এসিড তার দিকে ছুড়ল তা ইভার হৃদয়ে ঝাঁঝরা করে দিয়েছে। পায়ের তলায় শক্তি ফুরিয়ে আসছে। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস তার নেই। নেই সামনে দাঁড়ানো মিসের মুখ পানে চাওয়ার শক্তি।
বাচ্চা মেয়েটাকে বকা দেওয়ার সৎ সাহস হয়তো মিস এর নেই। জগতের নিয়ম পাল্টেছে বলে কথা। আগে অভিভাবকদের কথা ছিল, বাচ্চা দিয়ে গেলাম, মানুষ করার দায়িত্ব আপনাদের। হার কয়টা বাঁচিয়ে রাখলেও হবে। আর এখন সবার আদরের বাচ্চা বলে কথা। একটা ধমক দিলে চাকরি থাকবে না। মূর্খদের দেশে আসলে কিসের শিক্ষা, কিসের বিশ্ববিদ্যালয়? ইভা পুড়তে পুড়তে লোহায় পরিণত হয়েছে। মনকে লৌহ কঠিন করে মেয়েকে কোলে নেয়। মেয়েকে নিয়ে ছাদখোলা জায়গায় দাঁড়ায়। বৃষ্টিতে ভেজে মামে। চোখের জল আড়ালের ভীষণ প্রয়োজন, ভীষণ। কাল রাত থেকে দুপুর পর্যন্ত পানি ছাড়া কিচ্ছু পেটে পড়েনি রিমার। পেটের মধ্যে ক্ষুধা মেঘের মতো গর্জন শুরু করেছে। আর সহ্য হচ্ছে না। খাবার টেবিলে বসে এক প্লেট সাদা ভাত নিয়ে বসে। পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা বেশি লেগেছে। আলু ভাজি সাথে পাতলা মসুর ডাল দিয়ে ভাত মেখে নেয় রিমা। মনে হচ্ছে কত কাল ভাত খায় না সে। পরপর দু লোকমা ভাত মুখে পুরে নেয়। বাম হাত বাড়িয়ে গরুর গোশের দুটো পিচ থালায় নিতে নেয়। তখনই দেখে সামনে তার মা। দুচোখ ভর্তি আগুন। যেন খাওয়ার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। রিমার মা চেঁচিয়ে ওঠে, পাপ সব ধুয়ে এসেই কেবল এসব খাবার পাবি, এর আগে না। রিমা অবাক চোখে তাকিয়ে থাকে। ভুল এমনই এক জিনিস, একবার ভুল করলে আপনজনও পর হয়ে যায়। তার চোখ থেকে টুপটুপ করে জল পড়ে। প্লেটের ডাল আর চোখের জল একাকার হয়ে মেশে। ক্ষুধার্ত পেট ভারতে নিজের কান্নাটুকু ডাল ভাতে মিশিয়ে খেয়ে ফেলে। পরন্ত বিকেল, তিথি ঘরের কাজ করছে। দুপুরে সবার সকল জামা কাপড়, তিনটা বিছানার চাদর ধুয়ে শরীর খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত শরীর বিছানায় এলে দিয়ে আছে। তার মামি বোরকা পরে বের হচ্ছেন। কোথায় যাচ্ছেন বলেননি। তার মামি যাওয়ার পর দরজা লাগিয়ে শুয়ে পড়ে তিথি। রিমার খোঁজ নেওয়া প্রয়োজন। সে কল দেয় রিমার নম্বরে। কেমন আছিস? ভালো। তুই? আলহামদুলিল্লাহ। কি করিস? কি অবস্থা? সব ঠিক আছে। রিমা ছোট্ট করে বলে, মন যে খারাপ তা ফোনের এপারে থেকে ঠিকই বোঝে তিথি। তিথি বলে, পুচকু কেমন আছে রে? দিনের বেলায় আধার নামানো ঘরে নিজের পেটে আলতো করে হাত রাখে রিমা। বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফোঁস করে। ভেজা গলায় রিমা বলে, ভুল দিয়ে শুরু কোনো কিছুর ফলাফল ভালো হয় না। ভুল করেছি আমি, ফল ভোগ করছে এই বাচ্চাটা। কি হয়েছে? মা সহ্য করতে পারছে না। আশেপাশে খুব কানাঘুষা হয়। অনেক কথা শুনতে হয়। সেই রাগ আমার উপর ফলায়। সহ্য করে যা, একদিন সব ঠিক হয়ে যাবে। দোয়ায় রাখিস। সিনথিয়ার কি খবর? গতকাল ফোন দিলাম, ফোন অফ। আমাকে কল দিয়েছিল, ধরতে পারিনি। ফোনে টাকা নেই তাই কল ও দিয়ে পারিনি। আচ্ছা, আমি কল দিবনে। দুপুরে খেয়েছিস? হুমম। এই সময়ে না খেয়ে থাকা যাবে না একদম। একদম কষ্ট পাবি না। আর কষ্ট? খুব গরুর গোশ খেতে ইচ্ছে করছিল রে। মা মুখের উপর থেকে কেড়ে নিল। তিথির শক্ত খোলসের আড়ালের নরম মনটা শিউরে ওঠে। ঈশস। জীবন এক ভয়াবহ সংগ্রামের নাম। সবাই যেন যুদ্ধ করে টিকে আছে। তবে এই সময়ে শত্রুও মুখের খাবার কেড়ে নিতে পারবে না। মা হয়ে কি করে পারল? মানুষ মাত্রই ভুল, তাই বলে এত বড় শাস্তি? তিথি ফোন রাখে। মামির অনুপস্থিতিতে জীবনের প্রথম এক অসাধ্য সাধন করতে যাচ্ছে। ফ্রিজ খুলে শিশিরের জন্যে রান্না করা মাংস বের করে তিথি। গরম পানি করে মাংসের বক্সটা ভিজিয়ে রাখে। তারপর চুলা লো টেম্পারেচারে রেখে ভেজে নেয়।
গরম গরম মাংস এয়ার টাইট বক্সে তুলে রিমার বাসায় যায়। ইসস, মেয়েটার খেতে ইচ্ছে না করলে কি অমন করে বলতো? নিজ হাতে রিমাকে খাইয়ে তবেই বাড়ি ফেরে। বাড়ি ফিরে দেখে তার মামি চলে এসেছে। সে চুপচাপ নিজের রুমে যায়। প্রায় 30 মিনিট পর তার মামি আসে। বক্সে মাংস ছাড়া ছাড়া দেখে প্রথমেই তিথির কাছে আসে। তারপর বলে, এইটা তো এমন ছিল না। তিথি না বোঝার ভান করে বলে, আমি কি করে বলবো মামি? বাড়িতে তুই ছাড়া আছেটাকে? কবে তোমাকে না বলে কিছু ছুঁয়েছি? হাত দিয়ে দেওয়া জিনিসগুলোও তিথি খায় না। চুরি করা অভ্যাস আমার নেই। কে জানে নতুন নাগর জুটেছে কিনা। আমার অনুপস্থিতে ঘরে ঢুকিয়ে খাইয়ে দাইয়ে পাঠালে কে বা দেখবে? মামি, সব সময় কি এত কথা সহ্য হয়? মুখে মুখে কথা। তুই ছাড়া কে আছে বাসায়? চোরের মায়ের বড় গলা। মাকে তুলে কিছু বলবে না? তোমার মাকে নিয়ে বললে তোমার কেমন লাগবে? তোমার মা কি খুব ভালো মানুষ? এমন কথা শুনেই তিথির মামি হাতে থাকা খুন্তি দিয়ে আঘাত করে তিথিকে। কোথায় লাগছে? বাঁচা মরা যেন কিচ্ছু যায় আসে না। তিথি হাত দিয়ে ঠেকায় না। ভুল করা বারণ তার। ছোট থেকে মার খেয়ে খেয়ে অভ্যস্ত সে। তবে আজ চোখের জলগুলো বাঁধ না মেনেই বের হচ্ছে। এক পর্যায়ে তার মামি ক্লান্ত হয়ে বসে পড়ে। কলিং বেল বেজে ওঠে। তিথি চোখ মুখ মুছে দরজা খোলে। ফাঁকা দরজায় মুখোমুখি তিথি শিশির। রক্ত লাল হয়ে আসা চোখ, ভেজা পাপড়ি, আর প্রিয় মানুষের ভেতরের হাহাকার কি তার চোখ এড়াতে পারে? শিশির ধীর পায়ে ভিতরে ঢোকে। তিথি পিছিয়ে যায়। তার মা সোফায় বসে আছে। হাতের খুন্তি মেঝেতে পড়ে আছে। খুন্তির ধারালো প্রান্ত লেগে কেটে গেছে হাত। তিথির পরনে শর্ট স্লিভ টি শার্ট আর স্কার্ট। হাতের ক্ষত স্পষ্ট। শিশির অনেক আগে থেকেই চেষ্টা করে গেছে এসব থামাতে। তবে সে পেরেছে কি? তার চোখের আড়ালে কত কি ঘটে যায় সে জানতেও পারে না। শিশির ধীর গলায় তার মাকে বলে, কি হয়েছে? কি হবে? মহারানী গরুর গোশ অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। রাতে সবাই খাবে কি? তাই বলে তুমি মারবে? খাওয়ার জন্যে মারিনি। মেরেছি মুখে মুখে তর্ক করছে বলে। তোমার মেয়েকে কোনো দিন এভাবে মেরেছ? তর্ক করার কারণে? আমার মেয়ে তর্ক করলে জ্যান্ত পুঁতে রাখব। তিথি তর্ক করে না মা। কথার পৃষ্ঠে সত্য কথা বলা কি তর্ক? তাই যদি হয় তাহলে আমাকে মারো। শিশিরের মা রেগে আগুন হয়ে যায়। আজকাল তার পেটে ধরা সন্তান তার বিরুদ্ধে কথা বলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোরা কেউ মা ডাকবি না। মরে গেলেও কাছে আসবি না। সবাই ওর পক্ষ নে। বলেই তিনি নিজের ঘরে যান। শিশির অবাক হয়ে যায়। কেমন মানুষ তিনি! ঠিক ভুল বিচার না করে একতরফা কথা কি করে বলে মানুষ। সকাল থেকে প্রচুর চিন্তা হচ্ছে সিনথিয়ার। ব্যাগে থেকে যা পেয়েছে তা হলো একটা ফোন। এখন কথা হলো ফোনটা কে পাঠালো? ব্যাগটা ছাদে থেকে দড়িতে ঝুলিয়ে ফেলা হয়েছে। তাও আবার তার জানালার ঠিক মাঝখানে। জানাশোনা না থাকলে নিশানা বরাবর তীর কি করে ছুড়ল? এত এত প্রশ্ন আর উত্তর খোঁজা যাচ্ছে না। বিষয়টা ইরফাদকে জানানো উচিত। তবে এর পেছনে বড় জাল পেতে কেউ কুমিরের মতো হা করে বসে আছে। এই জালে ইরফাদকে ফেলতে যে তার ভয় হচ্ছে। আবার না বললেও সমাধান আসবে না। সিনথিয়া অনেক ভেবে চিন্তে ইরফাদকে ফোন করে। সালাম দিয়ে বলে, একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইরফাদ হাতের কাজের ফাঁকে বলে ফেল। মাঝরাতে ঘুম ভেঙে দেখি একটা ব্যাগ জানালার কাছে ঝুলছে। ওর ভেতরে একটা ফোন ছিল। ইরফাদ একটু কড়া গলায় ধমকে বলে,
তোমাকে না বলেছি যা হবে সাথে সাথে ইনফর্ম করবে। সকালে কেন বললে না? সিনথিয়া আমতা আমতা করে। তার কাছে দেওয়ার মতো উত্তর নেই। যা আছে তা বলা যাবে না। সে ধীর গলায় বলে, ভয় পেয়েছিলাম। তুমি মোটেও ভয় পাওয়ার মেয়ে নও। কি বলছেন? যে একা এতগুলো মানুষের সাথে লড়তে পারে সে ভয় পায় আমাকে বিলিভ করতে হবে। মানুষের মনের দুর্বলতা হলো বড় দুর্বলতা। আমি মনের দিক দিয়ে খুব ফুরবল। বাদ দাও। সিম কার্ড ওঠাও। যেই কল করুক টাইম টু টাইম আমাকে জানাবে। ওকে, রাখছি। বলেই নির্দয় পাষাণ কঠিন হৃদয়ের মানুষের মতো ফোনটা কেটে দেয় ইরফান। সিনথিয়ার মনটা খারাপ হয়ে যায়। এদিকে শিশির তার মায়ের দরজায় টোকা দেয়। ভেতর থেকে কেউ বলে, কি বলবি বল। খেতে এসো মা। তোরা খেলেই হবে। আমার কথা চিন্তা করতে হবে না। মা, আসো প্লিজ। আমার বন্ধুরা এসেছে। তোকে না কতবার বলেছি কোনো ছেলেকে রাতে বাসায় আনবি না। দিনকাল ভালো না। দুটো বড় মেয়ে আছে এই বাসায়। আসতে বলো, ওরা শুনে ফেলবে তো। আকাশ কাঁপিয়ে শুরু হয়েছে তুমুল বর্ষণ। তিথির জ্বর আর ব্যথায় আগুনের মতো গরম হয়ে উঠছে শরীর। তার কেউ নেই। কেউ ছিল না। ছোট থেকে এভাবেই বড় হয়েছে সে। মাঝে মধ্যে কুটুস পাখি তার একটু একটু যত্ন নিয়েছে। এছাড়া কেউ নেই তার। কেউ না। প্রায় মাঝরাত সে অনুভব করে তার আশেপাশে কুটুস বাদ দিয়েও কেউ আছে। তিথি বিছানায় হাত রেখে দেখে কুটুস নেই। নিজের ওড়না ঠিক করে নেয় তিথি। তারপর মোবাইলের ফ্ল্যাশ অন করে। চোখের সামনে হঠাৎ শিশিরকে দেখে লাফিয়ে উঠে দাঁড়ায় তিথি। শিশির নিজের ওষ্ঠের মাঝখানে আঙ্গুল ছুঁয়ে মুখ দিয়ে শব্দ করে, শোষোষ। তিথি বিস্মিত চোখে তাকিয়ে থাকে। এত রাতে শিশির কেন এসেছে? মামি যদি ভুল করেও বুঝে ফেলে আজই হবে তার জীবনের শেষ দিন। সে জ্বরের মধ্যে ঘামতে থাকে। শিশির এগিয়ে আসে। তিথি ভয় পায়। আশেপাশে কুটুসকে দেখা যাচ্ছে না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কুটুসকে খোঁজে সে। শিশির বলে, কুটুস ওয়াশরুমে। আমি তোকে আজকেই বিয়ে করতে চাই। কি? হুম। আমার ফ্রেন্ড হাফেজ। আর দরকার দুজন সাক্ষী। দুজন ফ্রেন্ড রেডি। আর কুটুস তো আছেই। আজ রাতেই বিয়ে হবে। তিথি দু পা পিছিয়ে যায়। কোনোভাবেই সম্ভব না। সে সমানে মাথা নাড়ায়। সম্ভব না, সম্ভব না, সম্ভব না। শিশির অনুরোধ করে বলে, মা কোনো দিন মেনে নিবে না। এছাড়া আমার আর পথ খোলা নেই। প্লিজ না করে আমার যন্ত্রণা বাড়াস না। না, তা হয় না। প্লিজ ক্ষমা করো। এই বাসায় থেকে অনেক আঘাত ক্ষত হয়েছে তোর। কোনোটি আমি নিজ চোখে দেখিনি। তবে আজকের ক্ষত আমি দেখেছি। সেখানে স্পর্শ করার জন্যে সম্পর্ক পবিত্র করে নেয়া দরকার। তিথি আপাদমস্তক কেঁপে ওঠে। এত চিন্তা তার জন্যে কেউ করে? এর চেয়ে কত বড় বড় আঘাত শেষ হয়ে নিয়েছে। জীবনে কষ্টের শেষ তার নেই। শিশিরকে বিয়ে করে জ্বলন্ত আগুনে ঝাঁপ সে কিছুতেই দিবে না। তিথি চোখ মুখ বন্ধ করে বলে, বেরিয়ে যাও। শিশির ঘর থেকে বের হয় না, বরং বিছানায় উঠে শুয়ে পড়ে। তিথি অবাক হয়ে সরে দাঁড়ায়। কি চাইছে শিশির? শিশির ফিসফিস করে বলে, কাল সকালে মা যখন দেখবে আমি তোর কাছে ছিলাম, সেই বিয়ে দিবে। এত চাপ নিয়ে আমার কাজ নাই। তিথি সকালের কথা ভেবে ভয় কেঁপে ওঠে। এমন পরিস্থিতিতে পড়বে সে জীবনেও ভাবেনি। তিথি হাত জোর করে, প্লিজ যাও। প্লিজ। শিশিরের নাকচ গলা। বিয়ে না করে শিশির এইখান থেকে যাবে না। চলবে।